বর্তমান বিশ্বে কিংবা সাম্প্রতিক বিশ্বের অনেকগুলো কনফ্লিক্টের পিছনেই একটি নাম ঘুরে ফিরে বারবার আসছে। দেশটির নাম ইরান। ইরান একটি সময়ে ইতিহাসের পাতায় একটি পাওয়ারফুল স্টেট হিসেবে পরিচিত ছিল, যেটি সময়ের সাথে সাথে তার শক্তি সামর্থ্যের সাথে সাথে নিজেদের অতীত ঐতিহ্যও হারিয়েছে। বর্তমানে ইরান চায় মধ্যপ্রাচ্য জুড়ে তার শক্তিশালী ইনফ্লুয়েন্স। আসলে বর্তমান জিওপলিটিক্সে ইরান রীতিমতো একটি মাস্টার মাইন্ড হিসেবে কাজ করার চেষ্টা করছে। আজকের ভিডিওতে আমরা মূলত সংক্ষেপে আলোচনা করব যে ইরান কি চায় এবং কিভাবে ইরানের ইতিহাস ইরানের সাথে বহির্বিশ্বের সম্পর্কেও প্রভাব বিস্তার করে চলছে। মূলত প্রায় সবগুলো ঘটনাকে একসাথে করলে দেখা যায় যে ঘুরে ফিরে পাঁচটি মূল কারণে ইরান বর্তমান সময়ে এতগুলো কনফ্লিক্টের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেকে জড়াচ্ছে। প্রথমত, বর্তমান ইরানকে বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে তাকাতে হবে, আর ইরানের এই অতীত ইতিহাসই আজকের আলোচনার প্রথম কারণ। মধ্যপ্রাচ্যে অবস্থান করা দেশগুলোর মধ্যে ইরানের সভ্যতার ইতিহাস সবচেয়ে পুরাতন এক্সিস্টিং সভ্যতাগুলোর একটি তথা পার্সিয়ান এম্পায়ার, যেটিতে বসবাস করত প্রায় 50 মিলিয়নের মতো মানুষ। ইনফ্যাক্ট ব্যাপারটা অনেকটা এমন যে সে সময়ের সমগ্র দুনিয়ার প্রায় অর্ধেক মানুষই এই পার্সিয়ান এম্পায়ারেই থাকতো বলে ধারণা করা হয়। মূলত এই পার্সিয়ান এম্পায়ারের অনেকটা অংশ জুড়েই অবস্থান করছে বর্তমান ইরান, এবং এতটা রিচ হিস্ট্রির জন্যই অনেক ইরানিয়ানদের মতে বৈশ্বিকভাবে ইরান একটি বিশেষ মর্যাদার দাবি রাখে। 7ম শতাব্দীতে মুসলিমরা ইরানের বিস্তৃত অঞ্চল জয় করার আগ পর্যন্ত অনেকেই পার্সিয়া কিংবা ইরানকে শাসন করে এসেছিলেন। এই অঞ্চলে ইসলামের সূচনাও ঘটে সেই 7ম শতাব্দীতেই, যখন মুসলিমরা পার্সিয়ার এই অঞ্চলটুকু জয় করে। এরপর বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, সরাসরি চলে যায় বিংশ শতাব্দীর শুরুতে, যখন ইরান পুনরায় আলোচনায় চলে আসে। তাও আলোচনায় আসার কারণটা কি ছিল? তেলের সন্ধান। ব্রিটিশরা যখন ইরানে তেলের খোঁজ পায় তখন ইরান আবার পুনরায় আলোচনায় আসে। ইরান কখনো ব্রিটিশদের দ্বারা কলোনাইজড না হলেও অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানির জন্মের মাধ্যমে ইরানে ব্রিটিশরা নিজেদের প্রভাব বিস্তার করতে সমর্থ হয়। 1953 সালে ইউএস সরকারের প্রত্যক্ষ মদদে এবং ব্রিটিশদের সাহায্যে ইরানে একটি কু করা হয়, যেটিতে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হন। তিনি মূলত ইরানের ভূগর্ভস্থ তেল সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসার ঘোষণা করেন, এবং সেই কারণে পশ্চিমাদের চক্ষুশূল হয়েছিলেন। তার এই সিদ্ধান্তে ইরান তখন বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়, এবং তাকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে মাঝের কয়েক দশকের জন্য পশ্চিমারা ইরানে তাদের স্বার্থ হাসিল করতে সমর্থ হয়। পশ্চিমা ভাবধারার মানুষ শাহ মোহাম্মদ রেজা পাহলভীকে পরবর্তী 26 বছরের জন্য ইরানের ক্ষমতায় বসানো হয়, এবং তখনের ইরান অনেকটাই প্রো ওয়েস্টার্ন দেশ হিসেবে পরিচিত হচ্ছিল। কিন্তু সবকিছুরই শেষ থাকে, আর এই প্রো ওয়েস্টার্ন সরকারের শেষের শুরুটা হয় 1979 সালে। তারপর অনেকগুলো ঘটনার মাধ্যমে ইরানের ক্ষমতায় আসেন ইরানের একজন ধর্মীয় গুরু। ইরানের ধর্মীয় গুরুদেরকে বলা হয় খোমেনি, আর তখন ইরানের যিনি সুপ্রিম লিডার হিসেবে পরিচিত হন তার নাম আয়াতুল্লাহ খোমেনি। তিনি সমস্ত ইরানকে পশ্চিমা সংস্কৃতি হতে দূরে সরিয়ে আনেন এবং ইসলামী ভাবধারার একটি নতুন ইরানকে বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দেন। তিনি ইরানিয়ানদের মধ্যে এই আস্থা রাখতে সক্ষম হন যে তিনি ইসলামকে কেন্দ্র করে সরকার পরিচালনা করবেন এবং তার সমস্ত সিদ্ধান্তই আসবে ইসলামকে কেন্দ্র করে। যখন আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন, তিনি কোনো প্রকার সময় নষ্ট না করে তার রাজনৈতিক চিন্তাধারা সবার সামনে তুলে ধরেন, এবং তার এই চিন্তাই সরাসরি আমাদেরকে নিয়ে যায় আজকের দ্বিতীয় কারণের দিকে। কারণটা কি ছিল? যুক্তরাষ্ট্র বিদ্বেষ। ইরান এবং ইউএস এর মধ্যে সমস্যা আরও প্রকট হয় যখন এই খোমেনি সরকারকে সমর্থন করে এমন কিছু শিক্ষার্থীদের একটি বিশাল গ্রুপ তেহরানে অবস্থিত আমেরিকান এম্বাসি ঘেরাও করে বসে। এটি প্রায় 444 দিন চলে, এবং এর ফলে ইরান প্রচুর সংখ্যক স্যাংশনের শিকার হয় আন্তর্জাতিক মহলের কাছে। এরপর থেকে ইরান প্রতিটি ক্ষেত্রেই নিজেকে আমেরিকা হতে ঠিক বিপরীতে রেখেছে প্রায় সকল ইস্যুতেই। আর এসব কিছুতেই ইরান এবং যুক্তরাষ্ট্রকে অসংখ্য কনফ্লিক্টে জড়াতে বাধ্য করেছে, যেখানে তারা একে অপরকে সরাসরি অ্যাটাক করতেও পিছপা হয়নি। দিনের পর দিন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও খারাপ হচ্ছিল, এবং এরই মধ্যে 2020 সালে একজন প্রভাবশালী ইরানিয়ান মিলিটারি জেনারেল কাশেম সোলাইমানিকে অ্যাসাসিনেট করা হয়, যেটির সাথে ইউএসএ সরাসরি যুক্ত ছিল। 2023-এ হামাস ইসরায়েল কনফ্লিক্টের মধ্যে ইউএসএ এই খবর নিশ্চিত করে যে ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলিটেন্ট গ্রুপগুলো 170টিরও বেশি হামলা চালায় এই মিডল ইস্টের বিভিন্ন স্থানের আমেরিকান মিলিটারি বেসগুলোতে। এতে 3 জন আমেরিকান সৈন্য নিহত হওয়ার খবর আসার পর ইউএসএ সরাসরি প্রতিশোধের হুমকি দেয়। এসব কিছু দিয়েই ইরান প্রমাণ দেয় যে ইরানই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় পশ্চিমা বিরোধী দেশ। এসব কিছুর মধ্যে ইরান বেশ কিছু দেশের সাথে নিজেদের সম্পর্ক সমৃদ্ধ করে, আর ইউএসএ এর বিপক্ষে থাকলে আপনার সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্রের নাম হবে রাশিয়া, আর ইরানের ক্ষেত্রেও ঠিক তেমনই বলা যায়। যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে দোষারোপ করে এই বলে যে ইউক্রেনে রাশিয়ার পরিচালিত সামরিক অভিযানে রাশিয়াকে অস্ত্রের যোগান দিয়ে যাচ্ছে ইরান। ইরানও মূলত চায় রাশিয়ার সাথে তাদের সম্পর্ক আরও দৃঢ় করার মাধ্যমে বৈশ্বিকভাবে নিজেকে আরও প্রভাবশালী করে তুলতে। কেননা ইরানের যে উদ্দেশ্য আমেরিকাকে মধ্যপ্রাচ্য হতে দূর করা, সেটি কেবল তখনই সম্ভব যখন মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব হবে সর্বোচ্চ। কিন্তু মিডল ইস্টে আরও দুটি প্রধান শক্তির কথা বলা যায়, যারা ইতিমধ্যেই নিজেদের প্রভাব বিস্তার করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে একটির নাম ইসরায়েল। ইসরায়েলই আমাদের আজকের তৃতীয় কারণ।
মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি প্রান্তে নিজেদের প্রভাব টিকিয়ে রাখার জন্য ইরান অনেকগুলো প্রক্সি গ্রুপ গঠন করে। এসব গ্রুপগুলোর অ্যালায়েন্সে ফর্ম করা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এগুলোর মধ্যে অন্যতম গাজার হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি এবং আরও অনেকগুলো ছোট বড় গ্রুপ নিয়ে এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স গঠিত। এই সবগুলো গ্রুপের মধ্যে কমন একটি ব্যাপার হচ্ছে এই প্রায় সবগুলো গ্রুপই পশ্চিমা দেশগুলোর কাছে টেরোরিস্ট গ্রুপ হিসেবে পরিচিত। 2023 সালের অক্টোবরের 7 তারিখ হামাসের যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায় এবং প্রায় 1200 ইসরায়েলি নাগরিককে হত্যা করে। এর ফলে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। ইরাক এই হামলার সাথে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও পাবলিকলি হামাসের এই কাজকে তারা সমর্থন করে বলে জানায়। তখন থেকে ইরান মূলত হামাসকে মোরাল সাপোর্ট দিয়ে আসছিল। আসলে ইরান চায় না যে ইরান কিংবা হিজবুল্লাহ কিংবা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অন্য কোনো গ্রুপের সাথে ইসরায়েল এবং আমেরিকার সরাসরি নতুন কোনো সংঘর্ষ হোক, কিন্তু অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সবগুলো গ্রুপই যে ইরানের কাছে সমান তেমনও না। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সবচেয়ে ভাইটাল গ্রুপটি হচ্ছে হিজবুল্লাহ এবং শক্তি সামর্থ্যের বিচারে তারাও অনেক এগিয়ে। 1980-তে সাউদার্ন লেবাননে হিজবুল্লাহের প্রতিষ্ঠার পর থেকেই এটি ইসরায়েলকে চিন্তিত হতে বাধ্য করেছে তাদের উত্তর দিকের বিভিন্ন বর্ডারে বিভিন্নভাবে ত্রাস সৃষ্টির মাধ্যমে। ইরানের বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ইসরায়েল প্রথমে হামাসের নির্মূল চায় এবং তারপর তারা হিজবুল্লাহের মুখোমুখি হতে চায়। আর এই হিজবুল্লাহের সাথে যদি কখনো ইসরায়েলের যুদ্ধ হয় তাহলে ইরানের পরিকল্পনা অনেকটাই এমন যে এই যুদ্ধে ইসরায়েলের সর্বোচ্চ মাত্রায় ক্ষতি নিশ্চিত করা, যেন এরপর ইসরায়েলের সেনারা ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। আর ইরানও তাদের এই পরিকল্পনা অনুযায়ী হিজবুল্লাহকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকল প্রকার সাহায্য করে যাচ্ছে। একটু আগেই বলছিলাম যে ইরান মিডল ইস্টে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়, কিন্তু ইরান ছাড়াও অলরেডি দুইটি শক্তি মিডল ইস্টে নিজেদের প্রভাব বিস্তার করার কাজ বেশ জোরে সোরেই চালিয়ে যাচ্ছে। একটির নাম তো বললাম ইসরায়েল, কিন্তু আরেকটির নাম সৌদি আরব। সৌদি আরবে আজকের আমাদের 4 নম্বর কারণ। সৌদি আরব মিডল ইস্টের সবচেয়ে বড় সুন্নি মুসলিমদের দেশ এবং অপরদিকে ইরান শিয়া মুসলিমদের প্রতিনিধিত্ব করে আসছে অনেক আগে থেকেই। সৌদির সাথে ইরানের সরাসরি বলার মতো কোনো যুদ্ধ না হলেও দুটি দেশই বিভিন্ন প্রক্সি যুদ্ধের মাধ্যমে একে অপরকে নিজের ক্ষমতা প্রদর্শন করার কোনো কমতি রাখেনি। মিডল ইস্টে সৌদি প্রভাব কমানোর ক্ষেত্রে ইরানের যে প্রয়াস তার সবচেয়ে বড় উদাহরণের নাম ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে 2015 সালে গৃহযুদ্ধ শুরু হয় এবং এরপর হতেই ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সরকারের পতনের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে। আবার অন্যদিকে এই ইয়েমেনের সরকারকে প্রত্যক্ষভাবে সমর্থন দেয় সৌদি আরব। এই অঞ্চলের সংকটও সময়ের সাথে সাথে এভাবেই বাড়তে থাকে এবং হুতি বিদ্রোহীরাও নিজেদের ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্র হিসেবে বেছে নেয় লোহিত সাগরকে। লোহিত সাগর বর্তমান জিওপলিটিক্স এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার রুটগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুট। হুতি বিদ্রোহীরা বর্তমানে ইয়েমেনের প্রায় অর্ধেকের নিয়ন্ত্রণ নিয়েছে এবং তাদের সব কার্যক্রম ইরানের সরাসরি সহযোগিতা অনেকটা ওপেন সিক্রেট। অনেকটা এমন ব্যাপার যে হুতিরা যে বন্দুকটি তাক করছে কোনো দিকে সেটি আসলে ইরানেরই বন্দুক, কিন্তু এটাও সত্যি যে হুতিদের করা সব কাজের দিক নির্দেশনা ইরানের কাছ থেকেও আসছে না। বর্তমানে হুতিরা নিজেদের নিজস্ব ব্যবস্থা কায়েম করে অনেকটা স্বাধীনভাবে ইয়েমেনে এবং লোহিত সাগর অঞ্চলে নিজেদের কাজ করে যাচ্ছে। ইরানের ভাষ্যও তাই, এবং তারা বলে যে তারা হুতিদেরকে কোনো প্রকার অস্ত্র দিয়ে সহায়তা করছে না, তারা কেবল পলিটিক্যালি হুতিদেরকে সাপোর্ট করে। ইরান তার এমন পলিটিক্যাল সাপোর্ট সিরিয়ান সিভিল ওয়ারেও দেখায়। এর পেছনের কারণে সে একটাই, সৌদি আরবের বিরোধিতা। সৌদি সরকার সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলোকে সহায়তা দিচ্ছে বলে ইরান সিরিয়ার আসাদ সরকারকে পলিটিক্যাল সাপোর্ট দেয়। এগুলো আসলে একটি নির্দিষ্ট বিষয়ের দিকে ইন্ডিকেট করে যে বর্তমান ইরানের রাজনীতি কেবল শিয়া মুসলিমদের নিয়ে সীমাবদ্ধ নয়। তারা যেমন শিয়া মুসলিমদের সাপোর্ট করছে তেমনি হামাস এবং সিরিয়ার সুন্নি মুসলিমদেরও সাপোর্ট করছে ইরান, এবং শুধুমাত্র মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারের জন্য এবং সৌদি আরবের প্রভাবকে কমানোর জন্য। আর আজকের পঞ্চম এবং শেষ কারণ বলতে হলে বলা যায় যে এসব কনফ্লিক্টে জড়িত হওয়াটা ইরানের একটি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। আসলে ইরান কোনোভাবেই চায় না যে কোনো প্রকার যুদ্ধ সরাসরি ইরানের ভূখণ্ডে এসে পড়ুক। ইরান নিজের সীমানার মধ্যে ইরান ইরাক যুদ্ধের পর আর কোনো যুদ্ধই করেনি। 1988-তে সিজফায়ারের মাধ্যমে শেষ হওয়া সেই যুদ্ধে ইরানের মানুষ যে ধ্বংসযজ্ঞ দেখেছিল তা ইরানিয়ানদের মধ্যে আজীবন দাগ কেটে থাকবে। এই যুদ্ধের ক্ষতি হতে রিকভার করতে ইরানের প্রায় 1 যুগেরও বেশি সময় লেগে যায়। তারপর হতেই ইরানের মিলিটারি স্ট্র্যাটেজি হয়ে দাঁড়ায় যে নিজের দেশের ভূমিতে কোনো প্রকার কনফ্লিক্টে না জড়ানো। আর এটিরই প্রতিফলন হচ্ছে ইরানের বর্তমান আধুনিক মিসাইল সিস্টেম। কেননা এই উন্নত মিসাইল সিস্টেমের জন্যই ইরান নিজ ভূখণ্ডে যুদ্ধে না জড়িয়ে সরাসরি অন্য যে কোনো দেশে আক্রমণ করার সক্ষমতা রাখে। কিন্তু সময়ের সাথে সাথে ইরানের এই স্ট্র্যাটেজিতেও বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2024 সালের জানুয়ারিতে ইরাক, সিরিয়া, পাকিস্তানে ইরান সরাসরি হামলা চালায় এবং তারা দাবি করে যে তাদের হামলা চালানো স্থানগুলোতে টেররিস্ট গ্রুপগুলো অবস্থান করছিল। কিন্তু পাকিস্তান পাল্টা হামলা চালায়। কূটনৈতিক বিভিন্ন আলোচনায় তার সমাধানও হয়। মূলত ইরানের পাওয়ার হাউস হয়ে উঠতে হলে এসব কিছুর পরও একটি জিনিস প্রয়োজন, সেটি হলো পারমাণবিক অস্ত্র। পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক অস্ত্র লাভের যে চেষ্টা তা দমিয়ে রাখার জন্য বদ্ধপরিকর, এবং ইরান যতবারই পারমাণবিক অস্ত্র বানানোর জন্য চেষ্টা করেছে ততবারই কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশ তাদের বাধা দিয়ে আসছে।
2023-এর শেষ দিকে ইউএস ইন্টেলিজেন্স দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে এবং খুবই অল্প সময়ের মধ্যেই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। আসলে ইরান কি চায় সে প্রশ্ন থেকেই যায়। ইসলামিক রিপাবলিক অফ ইরান অনেকগুলো দাবি পূরণ করতে সমর্থ না হলেও তারা আসলে চায় মিডল ইস্টের আরব বিশ্বের লিডার হতে, এটাই স্পষ্ট। এবং সেই সাথে চায় জিওপলিটিক্সে তাদের অতীত যে পার্সিয়ান এম্পায়ারের প্রভাব ছিল তা ফিরিয়ে নিয়ে আসতে। এটুকুতেই শেষ করছে আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।